আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য কী? আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য আমাদের তরুণদের না বলা কথাগুলোকে সামনে নিয়ে আসা। যে তরুণরা আমাদের দেশকে এগিয়ে নেবে, আমরা কোনোভাবেই সেই তরুণদেরকে ব্যর্থ দেখতে চাই না। আমরা তরুণদেরকে তাদের স্বপ্ন পূরণে তাদের পাশে থাকতে চাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই। আর এ কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবন যাক। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই মনে করিয়ে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন জারি এটি পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। প্রথমেই থাকছে দেশে দেশে তারুণ্য। জন্মের পর মুজা তার পরিবারের সাথে আমেরিকা চলে গিয়েছিলেন। আমেরিকার আলো বাতাসে বেড়ে ওঠা এই মুজা হঠাৎ করে সবার কাছে পরিচিতি পেয়েছেন সিলেটের একেবারে মাটির গান নয়া দামান দিয়ে। এটাই মুজার লক্ষ্য। তার লক্ষ্য, তিনি তার পিতৃপুরুষের দেশ বাংলাদেশকে ভুলে যাবেন না। বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা সংস্কৃতির নানা বিষয়গুলোকে বিশ্ব দরবারে তুলে ধরবেন। আর সেই লক্ষ্য নিয়ে এবার তিনি টার্গেট করেছেন পুরান ঢাকাকে। গানে গানে পিতৃপুরুষের দেশকে খুঁজে ফিরছে নিউ ইয়র্কের সেই মুজা যাকে সবাই চিনেছিল সিলেটের বিয়ের গান নয়া দামান দিয়ে। নিউ ইয়র্কের অলিগলি ছেড়ে এবার তিনি চমক দিতে চলে এলেন পুরান ঢাকার অলিগলিতে। ওদের তালে একটা খুশির গান, একটা আনন্দের গান, আর whoever listens to it ওদের নাচার ইচ্ছা থাকবে। এটা আমার প্রথমবার ছিল যে আমি পুরান ঢাকায় গেছি। আসলে এটা প্রথম ছিল যে আমি ঢাকায় গেছিলাম। সো পুরান ঢাকা অনেক জোস, লাইক আমার অনেক ফান লাগছিল, অনেক ফুর্তি করছিলাম, পার্টি করছিলাম পুরান ঢাকায়। এই ভিডিওতে দেখতে পারতেছেন আপনারা যে আমি একটা র্যান্ডম একটা শো করছি। নয়া দামান গান দিয়ে সবাইকে তাক লাগানো নিউ ইয়র্কের মুজা তখন কথা দিয়েছিলেন তিনি গানে গানে তার পূর্বপুরুষের দেশ বাংলাদেশের সংস্কৃতি, প্রকৃতি এসব কিছুকে বিশ্ব আঙ্গিকে ভিন্নভাবে তুলে ধরতে চান। সেই কথা রাখতে গিয়ে তার সাম্প্রতিক দুটি গান এখন ভেসে বেড়াচ্ছে পুরান ঢাকা আর সিলেটে। ওই দুটি গানই এখন নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। আমার হৃদয়ে বলে তোমায় চিনা চিনা লাগে, আমার হৃদয়ে বলে তোমায় চিনা চিনা লাগে, তুই যদি চিনো সারে আয় না মোর বুকে রে বন্ধু, তুই যদি চিনো সারে আয় না মোর বুকে রে বন্ধু। চেনা চেনা আমার জন্য অনেক একটা পার্সোনাল গান ছিল। আমি অনেক বছর ধরে এই গানের কাজ করতেছি। আমি জানি যে এটা সিলেটে শ্যুট করা লাগবে, বিকজ সিলেট আমার এলাকা, আমার জন্ম হয়েছে সিলেটে। অনেক অনেক সুন্দর জায়গা আছে সিলেটে যে আমি শোকেস করতে চেয়েছিলাম। সিলেট ইজ জাস্ট বিউটিফুল প্লেস, অ্যান্ড আমি চাই যে সবাই দেখতে পারবে যে কত একটা সুন্দর জায়গা সিলেটে। কোথায় দেখলাম কি যে বললাম, আটকে পড়লাম, হায় রে হায় ওরে ম্যাডাম, দিস ইজ র্যান্ডম বাট আই এম শিওর ইউ আর মাই ফিউচার। শেকড়ের সন্ধানে থাকা নিউ ইয়র্কের মুজা ব্যাখ্যা দিলেন কেন বাংলাদেশকে নিয়ে তার এমন ভিন্ন প্রয়াস। রিজনটা হলো যে আমার আব্বুর জন্ম হয়েছে বাংলাদেশে, আমার জন্ম হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ এটা একটা অনেক সুন্দর দেশ, বাংলা ভাষা একটা সুন্দর ভাষা। আর আমি চাই না যে যারা থাকুক বাংলাদেশের বাইরে যে ওরা ভুলে যাক বাংলা ভাষা, বাংলা কালচার। আমার হৃদয়ে বলে তোমায় চিনা চিনা লাগে, তুই যদি চিনো সারে আয় না মোর বুকে রে বন্ধু, তুই যদি চিনো সারে আয় না মোর বুকে রে বন্ধু।
আমরা বিশ্বাস করি মুজার মতো আরও যারা তরুণ সারা বিশ্বে ছড়িয়ে আছে তারা কখনোই বাংলাদেশকে ভুলে যাবে না। তারা বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে তাদের মেধা দিয়ে, দিতে পারবে বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা দিয়ে। আমাদের ক্যাম্পাসগুলোতে বিদেশিদের প্রায় সময় লক্ষ্য করা যায় তাদের নানা প্রয়োজনে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোরিয়ান তরুণদেরকে লক্ষ্য করা যাচ্ছে। মাসের পর মাস তারা এই ক্যাম্পাসে অবস্থান করে অনেকটা ক্যাম্পাস জীবনের সাথে মিশে গেছেন। তারা একটা লক্ষ্য নিয়ে এখানে এসেছেন, যেটা সত্যিকার অর্থে আমাদের তরুণ শিক্ষার্থীদের জন্য ভালো কিছু হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েক মাস ধরে কোরিয়ান কয়েকজন তরুণকে প্রায় দেখা যাচ্ছে। কাজের ফাঁকে কখনো তারা আড্ডা দিচ্ছেন, আবার কখনো কাজের প্রয়োজনে ক্যাম্পাসের বিভিন্ন ভবনে যাচ্ছেন। What I have been experiencing within 6 weeks is that everyone is very friendly and the culture is really vibrant. I'm also staying in the International Student Hall and I'm interacting with many of the students, and every day there is some party going on. দিনের বেশিরভাগ সময় তারা ব্যস্ত থাকছেন ঢাবির আইস সেন্টারে, যার পুরো নাম ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ সেন্টার। কাজপাগল কোরিয়ানরা প্রতিটি মুহূর্ত কাজে লাগানোর চেষ্টা করছেন ক্যাম্পাসের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার জন্য এমন একটি কারিকুলাম তৈরি করতে, যার মাধ্যমে তারা নিজে কিছু করার শক্তি খুঁজে পাবে, যে শক্তি দিয়ে তারা দেশকে পাল্টে দেবে। যেমনটা ৩০ বছর আগে বাংলাদেশের কাতারে থাকা কোরিয়ানরা নিজেদের আজ পাল্টে দিয়েছে। কোরিয়ানদের কাজের ধরনটাই আলাদা। তরুণ উদ্যোক্তাদের জন্য কারিকুলাম তৈরির আগে তারা পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার চেষ্টা করেছেন এদেশে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে বাধাগুলো কোথায়। 조금 더 경제적인 성공에 বাংলাদেশে একটা ব্যবসা দাঁড় করাতে গেলে লাইসেন্স করা, অফিস নেওয়া সহ নানা প্রক্রিয়া থাকে, যা শেষ করে আনতে মাসের পর মাস সময় লেগে যায়। এতে শুরুতেই একজন তরুণ উদ্যোক্তা হওয়ার মানসিকতা হারিয়ে ফেলে। কিন্তু দক্ষিণ কোরিয়ায় একজন উদ্যোক্তা হতে চাইলে তার রুমে বসে পুরো প্রক্রিয়াটি মাত্র 1 ঘন্টায় সেরে ফেলতে পারে। তাকে তার রুম থেকে বের হওয়ারও প্রয়োজন পড়ে না। এদেশের সমস্যাগুলো যখন কোরিয়ানদের কাছে অনেকটাই স্পষ্ট, তখন উদ্যোক্তা হওয়ার কারিকুলামে সেই বিষয়গুলোকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন। 또 방글라데시에 관련되는 창업에 관련되는 বাংলাদেশের বর্তমান অবস্থা, যেমন বাজার ব্যবস্থা, আইন, অবকাঠামো সহ সবগুলো বিষয় আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি। পরীক্ষা করে এখানকার জন্য যেটা উপযোগী সেটাই আমরা কারিকুলাম হিসাবে তৈরি করার চেষ্টা করছি। আমরা যেহেতু কোরিয়ান বিশেষজ্ঞ, সুতরাং কোরিয়ান কেস স্টাডি তো আছেই, পাশাপাশি বিশ্বের অন্যান্য কিছু দেশের কেস স্টাডি থাকবে, বাংলাদেশেরও কেস স্টাডি থাকবে সফল উদ্যোক্তাদের গল্প, যার ফলে এই কারিকুলামে শিক্ষার্থীরা বৈশ্বিক একটি ধারণা খুঁজে পেতে পারে। আইস সেন্টারে গবেষণার সাথে যুক্ত সদ্য পাশ করা কয়েকজন শিক্ষার্থী কোরিয়ানদের সাথে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। এটা তাদের জন্য সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। ওনাদের সাথে কাজ করার ক্ষেত্রে যেটা হয়েছিল, কাজের সময় কাজও হয়েছে, তাছাড়া আমরা খুব ভালো লেজার টাইম স্পেন্ড করেছি, যেখানে শুধুমাত্র গসিপ বা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে সীমাবদ্ধ ছিলাম না। ওইটুকুর ভিতরেও যে তাদের প্রফেশনালিজমটা, তাদের নলেজ, এক্সপার্টাইজ, এই সমস্ত কিছু আমরা নতুন করে শিখতে পেরেছি। ওনারা যে কারিকুলাম ডেভেলপমেন্ট করতেছে যারা উদ্যোক্তা হবে বা উদ্যোক্তাদের জন্য, সেটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি করতেছে। লাইক যেরকম হচ্ছে যে সায়েন্স, আর্টস বা কমার্স যারা আছে সবাই যাতে একটা সম লেভেলের একটা নলেজ পায়। 아카데에서 우리에게 주는 그 장소에서 একজন বাংলাদেশি দোভাষী হিসেবে যুক্ত হয়েছেন কোরিয়ান ওই টিমের সাথে। কোরিয়ায় উচ্চ শিক্ষা নেয়া ওই তরুণ মনে করছেন সময় এসেছে জ্ঞান অর্জনে কেবল পশ্চিমাদের উপর এককভাবে নির্ভরশীল না থাকা। সাউথ কোরিয়া টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট কিংবা ওনাদের যে নলেজ ট্রান্সফার, এটা আমাদের জন্য কতটুকু যুক্তিযুক্ত। আমি প্রথমেই বলে দিচ্ছি, আমরা আসলে এখনও ডিসকভার করতে পারিনি। আমরা সবসময় ওয়েস্টার্নেই ডিসকভার করেছি, বাট এইটা তো হতে পারে, এর চেয়ে ভালো কিছু থাকতে পারে। আপনি সাউথ কোরিয়াতে যাবেন,
বাংলাদেশে আমরা ফেসবুক ইউজ করি, বাংলাদেশে আমরা মাইক্রোসফট ইউজ করি, ওরা চিনে না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওরা চিনে না হোয়াট ইজ গুগল, ওরা চিনে না হোয়াট ইজ মাইক্রোসফট। ওদের নিজস্ব সফটওয়্যার আছে, নিজস্ব মেসেজিং অ্যাপস আছে। আইস সেন্টারের দায়িত্বে থাকা এর নির্বাহী পরিচালক রাশিদুর রহমান বলছিলেন, এখন পর্যন্ত কোরিয়ানদের সাথে তাদের যে অভিজ্ঞতা, তাতে তারা আশা করছেন উদ্যোক্তাদের জন্য ভালো একটি কারিকুলাম সেপ্টেম্বরের মধ্যেই তৈরি করতে পারবেন। 6 মাস মেয়াদী 4টি কোর্স থাকছে ওই কারিকুলামে, যেখানে মূলত শেষ বর্ষ ও পাশ করা শিক্ষার্থীরা ক্যারিয়ার গড়ার আগে কোর্সটি করতে পারবেন। ক্যাপাসিটি বিল্ডিং অফ ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ টু প্রমোট ইউথ এন্টারপ্রেনারশিপ, সেই রকম একটা প্রজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসি সেন্টার থেকে আমরা প্রস্তাব দিয়েছি, সেটা অ্যাপ্রুভ হয়েছে। গত 5 বছর ধরে আমরা কাজ করছি প্ল্যান। তো সেইটার পার্ট হিসেবে আমরা প্রায় 5টা বিষয় নিয়ে কাজ করছি। একটা হচ্ছে কারিকুলাম ডেভেলপমেন্ট। আপনি দেখবেন বাংলাদেশে ওভাবে আপনার একটা লোকালি গ্লোবাল প্লাস লোকাল একটা কম্বিনেশনে একটা কারিকুলাম দরকার। তো সেটাতে আমরা একটা এক্সপার্ট গ্রুপের সহ, লোকাল এবং কোরিয়ান এক্সপার্ট সহ আমরা একটা কারিকুলাম ডেভেলপ করছি। সাথে সাথে আমরা আমাদের প্রজেক্টের একটা 160 থেকে 200 জনকে একটা ইন্টেন্সিভ প্রায় 400 ঘন্টার মতো করে ট্রেনিং দিব, যাতে করে তারা, এবং মেন্টরশিপ সাপোর্ট দেবো, যাতে করে তাদেরকে আমরা এন্টারপ্রেনার হিসেবে আশা করছি যে তারা রোল প্লে করতে পারে। এটা পুরোটাই একটা পাইলট ফেজ। সাথে সাথে আমরা কিছু রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি, কিছু হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, এবং কিছু হচ্ছে গিয়ে আপনার হ্যাকাথন, বুট ক্যাম্প, ওয়ার্কশপ, এরকম বিষয়গুলো কাজ করছি। এই পর্যায়ে থাকছে আমার চেষ্টা। মানুষ কত কিছুর জন্যই না পাগল। কেউ পাগল টাকার জন্য, কেউ পাগল প্রেমের জন্য। কিন্তু এখন আমরা যে পাগলদের কথা বলবো, তারা পাগল গরুর জন্য। তারা নিজেদেরকে গরু পাগল হিসেবে পরিচয় দিয়ে থাকেন। সম্প্রতি এই গরু পাগল তরুণরা এমন একটি পার্টির আয়োজন করেছেন, যেটিকে তারা বলছেন গরু পাগলদের মিলন মেলা। তারা বলছেন গরুর জন্য তাদের যে পাগলামি, এটাই একদিন তাদের স্বপ্নগুলোকে পূরণ করবে। লালনের গানে বলা হচ্ছে 3 পাগলের হলো মেলা নদে এসে, কিন্তু এক্ষেত্রে বলতে হবে গরু পাগলদের হলো মেলা নারায়ণগঞ্জে এসে। নারায়ণগঞ্জে ভিন্নধর্মী গরু পাগলদের এই মিলন মেলায় যারা এসেছিলেন, তারা আসলেই যে গরুর জন্য কতটা পাগল, সেটা আয়োজনের প্রতিটি ধাপে বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছিল। গরু পাগলদের ভিন্নধর্মী এক সন্ধ্যা বিস্ময়ের সাথে উপভোগ করলেন দর্শনার্থীরা। সেখানে রীতিমতো কেক কেটে পার্টি করলেন গরু পাগলরা। গরু পাগলদের আড্ডাবাজিতে মূল উদ্দেশ্য হচ্ছে এই সেক্টরটাকে ডেভেলপ করা এবং তরুণদেরকে এই সেক্টরে উৎসাহিত করা। মূলত এই আড্ডাবাজি আয়োজনের মাধ্যমে সব ফার্ম ওনার সহ গরু পাগল ভাই ব্রাদাররা আমরা একত্রিত হয়েছি। তরুণ উদ্যোক্তা যারা আছে, আমি নিজেও আসলে একটা ইউনিভার্সিটিতে কাজ করি, পাশাপাশি এই এগ্রিকালচারটা নিয়ে আগাচ্ছি। আমি বিশ্বাস করি যে আপনার তরুণ উদ্যোক্তারা যদি এই সেক্টরে এগিয়ে আসে, তাহলে এই সেক্টরটা আরও অনেক দ্রুত এগিয়ে যাবে। উন্নত দেশে পোষা কুকুর বিড়ালদের নিয়ে মেলার আয়োজন করতে দেখা যায়, আর নারায়ণগঞ্জের তরুণ উদ্যমী গরু খামারিরা আয়োজন করলেন গরুদের নিয়ে মেলা। যে গরু তাদেরকে উদ্যোক্তা বানিয়েছে, যে গরু তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে বহুদূর এগিয়ে যাওয়ার, দেশকে আরো অনেক কিছু দেওয়ার। আসলে গরু পাগলাদের মিলন মেলা, আমরা এখানে আসছি, এখানে যাদেরকে দেখতেছেন আমরা সবাই গরু পাগল। ইভেন কেউ খামারি, কেউ গরু প্রেমী, আমরা সবাই এখানে আসছি মূলত আমাদের একটা গেট টুগেদার। আমরা এখানে সবাই আসছি, এখানে আমাদের আড্ডা বলেন বা গল্প বলেন বা যে কোনো বিষয় বলেন, সম্পূর্ণ টোটালি গরুকে নিয়ে। এখানে গরু ছাড়া আর অন্য কোনো বিষয় নাই। আমরা যারা গরু পাগল যারা আছি, যারা গরু নিয়ে ব্যস্ত থাকি সবসময়, আগে চিন্তা করতাম মানে গরুকে অনেকে ভালো কুরবানির সময় যেই ভালোবাসাটা পাইতাম, এখন ফার্মে এই গরুর ভালোবাসাটা পাই। তো ফার্মে আর গরু মিলন মেলাতে আমরা আসছি, ভাই ব্রাদার সবাই একসাথে আসছি, বিভিন্ন জাতের গরু দেখতে পাচ্ছি, এখানে মনে আনন্দ করতেছে। ভালোবাসার জিনিসগুলো একটা যাই একটা আনন্দ লাগে,
আসলে এই আনন্দটা প্রকাশ করার মতো না। গরু পাগলদের মিলন মেলাতে এসে অনেক ভালো লাগতেছে এবং অনেক কিছু জানতে পারতেছি, অনেক কিছু শেখা দরকার আছে এবং শিখতে পারতেছি। নিজের খামারের নানা জাতের গরু নিয়ে মেলায় যারা অংশ নিয়েছিলেন তারা বেশিরভাগই উচ্চশিক্ষিত এবং বয়সে তরুণ, যে কারণে গবাদি পশু নিয়ে তাদের চিন্তাভাবনাগুলো অনেক বেশি স্পষ্ট এবং আধুনিক। আমাদের দেশের গরুর চাহিদা আমরা দেশে মেটাতে পারছি, হ্যাঁ। আর এই ক্ষেত্রে যদি আমাদের গভর্নমেন্ট সরকার আমাদেরকে আর একটু সহযোগিতা করে, বিশেষ করে বাইরে যে ব্রিডগুলো ভালো জাতের ব্রিডগুলো আছে, মাংসের জাতের ব্রিডগুলো আছে, ওগুলো জাত উন্নয়নের জন্য যদি আমাদের দেশে আনার মানে গরু আনার প্রসেসিংয়ের সুবিধা করে দেয়, তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে ব্রিডিংটা বাড়ানোর জন্য। গরু পাগলদের মিলন মেলায় নানা জাতের গরুগুলো যেমন ছিল দেখার মতো, তেমনি ছিল অনেক কিছু শেখার মতো। এক্ষেত্রে আয়োজকদের পরামর্শ, এই সেক্টরে উদ্যোক্তা হতে হলে সবার আগে গরুকে ভালোবেসে সত্যিকারের গরু পাগল হতে হবে। আমরা মারুফের জন্য অপেক্ষায় ছিলাম। প্রায় 6 মাস পর মারুফের জাহাজ ভিড়েছে আমাদের বন্দরে। সেই মারুফ যাকে আমরা বলেছিলাম গভীর সমুদ্রের গায়ক। তবে মারুফ কেবল একা নন, তার আরও নাবিক বন্ধুরা আমাদের আড্ডায় এসেছিলেন। যে আড্ডায় উঠে এসেছে মারুফের গানের বিষয়টি, উঠে এসেছে নাবিক জীবনের অজানা নানা বিষয়। একবার ধরতে পারলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না দেখেছি। মারুফের গানের মঞ্চ বিশাল এই সমুদ্র। অনেকের কাছেই তিনি এখন পরিচিত গভীর সমুদ্রের গায়ক হিসেবে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। নাবিক জীবনের নিঃসঙ্গতা মারুফকে গানের দিকে নিয়ে গেছে। সেই গান আবার শ্রোতাদের মধ্যে ভেসে বেড়াচ্ছে সমুদ্র থেকে জনপদে। লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। যেভাবে মারুফকে দেখা যায় কিংবা তার গানে হারিয়ে যাওয়া যায়, সেটিই কি সব? তার নাবিক জীবনে আছে নানা চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা আর ভালো লাগার নানা কিছু। সেই বিষয়গুলো নিয়ে আমাদের এবারের আড্ডা হলো মারুফ ও তার নাবিক বন্ধুদের সাথে, যারা ছুটিতে এখন অবস্থান করছেন ঢাকায়। আমার জাহাজে থাকলে যেটা হয় যে আসলে অন্যরকম একটা ফিল আসে, সেখানে আমার গানটা গাইতে ভালো লাগে। আর দেশে আসার পরে যেটা হয় যে নানান ধরনের ব্যস্ততা, এখানে সেখানে দৌড়াদৌড়ি, অনেক ধরনের দায়িত্ব, ফ্যামিলি রেসপন্সিবিলিটি ইত্যাদি ইত্যাদি। তো আমার জাহাজে যে পরিবেশটা পাই এখানে সেটা পাই না। তারা বলছিলেন নাবিক জীবনে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেটা খুব কাছ থেকে না দেখলে হয়তো অনেকেই বুঝতে পারবেন না। যে জায়গাটাকে আমরা গালফ অফ এডেন বলি, সোমালিয়ার কাছাকাছি এরিয়াটা, ওই জায়গাটাতে অনেক বেশি মানে পাইরেসি এই ব্যাপারটা ঘটতো। শিপের যতগুলো ওপেনিং স্পেস আছে, মানে যে কয়টা ওপেনিং আছে, যে জায়গাগুলো দিয়ে কেউ প্রবেশ করতে পারবে, ওই জায়গাগুলো সম্পূর্ণটা রিজার্ভার দিয়ে ঘেরা থাকে। আর এছাড়া আরও থাকে হলো আমাদের যে ফায়ার হোসগুলো থাকে, এগুলির প্রেশার প্রচণ্ড রকম প্রেশার, কারণ এটা প্রচণ্ড প্রেশারে পানি আসে। তো এই ফায়ার হোস দিয়ে হলো পাইরেটসরা যদিও কাছে আসতে নেয়, তখন ওইটা দিয়ে ওদেরকে মানে যতটুকু সম্ভব রেস্ট্রিক্ট করার। প্রথমত চ্যালেঞ্জের যে বিষয়টা সেটা হচ্ছে ওয়েদার। ডেফিনেটলি অনেক সময় যেটা হয় যে সাডেনলি ওয়েদার খারাপ হয়ে যায়, প্রচুর রোলিং পিচিং হয়। রোলিং পিচিং হলে যেটা হয় যে অস্বস্তি হয় ভেতরে, আপনি ঠিকমতো ঘুমাতে পারবেন না, আপনার খাবারের একরকম অরুচি হবে। সমস্যাটা এখানে যে মানে আমাদের কোনো এক্সকিউজ নাই, আমাদের যে ডিউটি আমাদেরকে সেটা ফুলফিল করতেই হবে। যেটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়, সাইকোলজিক্যালি দে হ্যাভ টু বি ভেরি ভেরি স্ট্রং। কারণ এটা মানে হুটহাট করে চলে আসার মতো যে কোনো ডিসিশন না, বা যে কোনো প্রফেশন না। তবে নাবিক জীবন হলো সেই জীবন যেখানে মাসের পর মাস সমুদ্রে অবস্থান করে এমন কিছুর প্রাপ্তি ঘটে যা এক জীবনে অনেক চেষ্টা করেও সম্ভব হয় না। প্রকৃতির কথা যদি আসে তাহলে অবশ্যই আমি আমাদের সাগরের যে অপরূপ সৌন্দর্য সেটাকে অনেক অনেক বেশি পছন্দ করি। আমার অনেক ভালো লাগে। যখন আমি বাসায় থাকি তখন মনে হয় যে ওই
পরিবেশটা আমাকে টানতেছে। বিশেষ করে যখন রাত্রেবেলা আমাদের জাহাজগুলো তো রাত্রেবেলা সেল করে, মানে রাত্রেবেলা জাহাজটা চলে তখন আমরা যখন ডিউটিতে থাকি ব্রিজে, তো সে সময় রাতের যে দৃশ্যটা, এটা কখনোই আমি বলবো না যে ল্যান্ডে থেকে কখনো দেখা সম্ভব বা পাহাড়ে গিয়ে দেখা সম্ভব। ট্রাভেলিংয়ের ক্ষেত্রে যে বৈচিত্র্য, সেটা হচ্ছে আমরা এমন এমন দেশে যাই বা এমন এমন পোর্টে যাই, আপনি হয়তো কখনোই সেই জায়গাতে আলাদাভাবে ভ্রমণ করতে যাবেন না। যেমন আমি ঘানাতে গিয়েছি, নাইজেরিয়াতে গিয়েছি, তো বাংলাদেশ থেকে কেউই কিন্তু সেভাবে আলাদাভাবে ভ্রমণ করতে ওই সমস্ত জায়গায় যাবেন না। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া, তাহার কথা বলি। একটা সময় ছিল নারীরা নাবিক পেশায় আসতেন না, এখন সময় বদলেছে। দেশে মেরিন বিষয়ে পড়ালেখা শেষ করে নারী নাবিকের সংখ্যা এখন 100 ছাড়িয়েছে। এই 9 বছরে আমি সবচেয়ে বেশি যেই প্রশ্নটার সম্মুখীন হয়েছি এটা হচ্ছে এটা যে কেন আমি এই প্রফেশনটা বেছে নিয়েছি। আসলে ব্যাপারটা যদি চিন্তা করি, যে আমি ছোটোবেলা থেকে খুব অ্যাডভেঞ্চার বা ট্রাভেলিং এসবের প্রতি আকর্ষণটা অনেক বেশি ছিল। আর যখন টিনেজার ছিলাম তখন মানে এই ব্যাপারগুলো আসলে অনেক টানতো, যে আমি অনেক জায়গায় যাব, অনেক দেশ দেখব। আলহামদুলিল্লাহ আমি এমন একটা প্রফেশন চুজ করছি আমার লাইফে যে জায়গায় আমি আমার নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করি। তবে সমস্যা হলো শিপিং কর্পোরেশন ছাড়া এখন পর্যন্ত বেসরকারি জাহাজগুলোতে নারী নাবিকদের নিয়োগ দেওয়ার প্রচলন শুরু করা যায়নি। এখন শুধুমাত্র বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওখানে শুধুমাত্র মেয়েদের যাওয়ার ব্যবস্থা আছে। তো বেসরকারি যে প্রতিষ্ঠানগুলা, সেখানে এখনো কোনো মেয়েদেরকে নেওয়া হয়নি, কোনো মেয়ে এখনো জব করতে পারতেছে না। বাট বাংলাদেশে অনেক বেসরকারি জাহাজ আছে, সেখানে আমাদের ছেলেরা চাকরি করতেছে, বাট মেয়েরা যাওয়ার সুযোগ পাচ্ছে না। তো এক্ষেত্রে আমাদের মেয়েদের চাকরির ক্ষেত্রটা অনেক ছোট হয়ে যাচ্ছে। শুধুমাত্র একটা কোম্পানি আসলে এখন যথেষ্ট না। আমি একটু আগেই বলছি যে এখন অনেক মেয়ে আসতেছে, এখন আমরা সংখ্যায় প্রায় 100-র কাছাকাছি। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। 3 তরুণ নাবিকের সাথে আড্ডা শেষে আবারও উঠে আসে মারুফের গান প্রসঙ্গ। বললেন, যান্ত্রিক এই শহরে তার গান সেইভাবে আসে না, তাই গাইতে হলে আবারও তাকে ফিরে যেতে হবে নীল জলরাশির মঞ্চে। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমাদের গ্রামের মানুষও এখন কম বেশি পরিচিত ইউটিউব প্ল্যাটফর্মের সাথে, কিন্তু এখন আমরা কুষ্টিয়ার যে গ্রামের কথা বলবো, সেই গ্রামের মানুষ কেবল যে ইউটিউবের সাথে পরিচিত তা নয়, তারা এই ইউটিউবের সাথে নিজেদেরকে এমনভাবে জড়িয়ে ফেলেছে যে তাদের নিজেদের গ্রামের নামই এখন পাল্টে গেছে। সেই গ্রামের নাম এখন হয়েছে ইউটিউব গ্রাম। সেই ইউটিউব গ্রাম দেখার জন্য দলে দলে তরুণরা ভিড় করছেন, তারা ভীষণ অবাক হচ্ছেন। আমরাও অবাক হতে চাই, তাই ঘুরে আসতে চাই কুষ্টিয়ার সেই ইউটিউব গ্রামে। কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া পোল্লাপাড়া গ্রামে ঢুকতেই চোখে পড়ে সাইনবোর্ডে বড় করে লেখা ইউটিউব ভিলেজ। ভিন্নধর্মী আইডিয়া দিয়ে গ্রামটির দৃশ্যপট এমনভাবে পাল্টে গেছে যে গ্রামটির নামই এখন পাল্টে গিয়ে হয়েছে ইউটিউব গ্রাম। সালের জুন মাসে গ্রামের প্রকৌশলী লিটন আলী খান এবং স্কুল শিক্ষক দেলার হোসেন গ্রামবাসীকে সাথে নিয়ে অ্যারাউন্ড মি বিডি নামের ইউটিউব চ্যানেল চালু করেন, যা আজ গ্রামবাসীর ভাগ্য বদলে দিয়েছে। বাজার করা থেকে শুরু করে গ্রামবাসীর খাওয়া দাওয়া প্রতিটি পদক্ষেপের ভিডিও ধারণ করা হয় গ্রামটির অ্যারাউন্ড মি বিডি ইউটিউব চ্যানেলে।
পরে সেই ভিডিও সম্পাদনা করে আপলোড করা হয় চ্যানেলটিতে। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবার প্রায় 42 লাখ। আমরা গ্রামবাসীকে নিয়ে আলোচনা করে পিকনিকে আদলে নিয়মিত রান্না করা শুরু করলাম। বেশ ভালো একটা প্রতিষ্ঠান এগুলো। হঠাৎ করে আমেরিকা থেকে ফুড রিভিউয়ার সানি নামে একটা লোক, উনি বাংলাদেশে এসে আমাদের চ্যানেল ভিজিট করতে আসে। আমাদের চ্যানেল ভিজিট করতে আসার কারণে আমরা ওদের জন্য একটা মহিষ 10 মণ চাউল দিয়ে একটা বিরিয়ানি রান্না করি। সেখানে প্রায় 4000 লোক সমাগম হয়। এত লোক দেখে উনি আশ্চর্য হয়ে বলছে এটা ইউটিউব ভিলেজ। আমি বিশ্বের বিভিন্ন দেশে গেছি, কিন্তু এত লোক নিয়ে একসঙ্গে এত খাওয়া দাওয়া করা দেখিনি। আইডিয়াটি এমন, যেখানে একদিকে গ্রামবাসীকে সাথে নিয়ে ইউটিউবের জন্য রান্নাসহ আরও নানা বিষয় তুলে ধরা হয়, যা লাখ লাখ মানুষ দেখছে, ইউটিউব চ্যানেলের আয় বাড়ছে। সেই আয়ের টাকা দিয়ে গ্রামবাসীকে নিয়মিতভাবে আহারের ব্যবস্থা করা হচ্ছে। কিভাবে এত মানুষের রান্না হচ্ছে সেটি যেমন ইউটিউবে লাখ লাখ মানুষ দেখছে, তেমনি রান্না দেখার পর সেই খাবার গ্রামের সবাই মিলে একসাথে খাচ্ছেন, সেই মানবিক দৃশ্যও মানুষ ইউটিউবে দেখছে মন্ত্রমুগ্ধ হয়ে। এলাকার যারা দরিদ্র লোক আছে তারা এই খাবারটা খায় খুবই খুশি হয়। এমনও খাবার দেওয়া হয় যা আমাদের কিনা সম্ভব হয় না। এর আগে কোরাল মাছ দেওয়া হয়েছে, বড় বড় গরু জবাই দিয়েছে, যা আসলে আমাদের গরিব মানুষের জন্য সম্ভব না। ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য প্রস্তুত গ্রামের ক্যামেরাম্যান। সবাই একই রকম পোশাক পরে নেমে পড়েছেন রান্নায়। রান্নার আইটেমগুলো ঐতিহ্যবাহী গ্রামীণ নানা পদের, যা ইউটিউব চ্যানেলটির জনপ্রিয়তা বাড়িয়েছে বহুগুণ। যেই জনপ্রিয়তা বাড়িয়েছে চ্যানেলটির আয়। এতে বেশ কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমরা গত 5 বছর যাবত এই কাজটা করছি, তো 1.5 বছর যাবত এমনিতেই করেছি, সে আনন্দ উপভোগ করেছি। সবাই একসাথে আমরা রান্না করি, আবার খাই, এটা অনেক রকম একটা মজা, পিকনিক জাতীয় হয়েছে। তো এখন আমাদের স্যালারি আছে, বেতন আছে, আমরা এতে খুব আনন্দিত। আমাদের সংসারে এটা খরচ করতে পারছি, আমাদের বাচ্চাদের লেখাপড়ার কাজে ব্যবহার করতে পারতেছি। ইউটিউব গ্রামের কর্মযজ্ঞ দেখতে প্রতিদিন সেখানে ভিড় জমান অনেক মানুষ। সেখানেও আবার ইউটিউব প্ল্যাটফর্মের জন্য গ্রামবাসী কাজে লাগিয়েছেন তাদের আরেকটি নতুন আইডিয়া। তারা ইউটিউব গ্রামে পর্যটকদের বিনোদনের জন্য প্রতিষ্ঠা করেছেন দারুণ এক ইউটিউব পার্ক, যেখানে অসংখ্য মানুষ বেড়াতে আসার কারণে গ্রামটির ইউটিউব চ্যানেলের বিস্তৃতি প্রতিদিনই বেড়ে চলেছে। ইউটিউবে হচ্ছে এখানকার অনেক ভিডিও দেখছি। আমার বাসা হচ্ছে কুমারখালী। অনেক দিন যাবৎ ভাবছি যে এই ভিডিও দেখে অনেক ভালো লাগছে, তাই ভাবছি যে এই জায়গায় বেড়াতে যাবো। তাই আজকে আসছি এই জায়গা, ঘুরছি, ভিতরে অনেক সুন্দর জায়গা। ইউটিউব গ্রামটা আমার অনেক ভালো লাগছে এবং এটা অনেক সুন্দর পরিবেশ। আমি আশা করি যে আগামীতে এখানে অনেক দর্শনার্থী আসবে এবং দেখে তারা খুশি হয়েই যাবে, এবং এটা যত প্রচার হবে তত মানুষ জানবে, তত এখানে আসবে। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবনজার এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntbbd.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।